দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলো। তোমাদের সব সামার ভ্যাকেশন পড়বে নাকি সৌমিক? না না স্যার, আমাদের আবার কি করে 7 দিন কি করে পড়ে গেছিল ব্যাস, আবার ছুটি আছে। এটাই সেমিস্টার সিস্টেমে তো ছুটি ছুটি হলে আর সিলেবাস টিলেবাস শেষ করা যাবে না। আচ্ছা বলো, আগের দিনের কি অসুবিধা হয়েছে বলো, আগের দিন যা পড়িয়েছি তাতে কারো কিছু কি অসুবিধা আছে? আগের দিন পড়াশোনায় কিছু অসুবিধা আছে রাজু? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, পড়ছিস তো, দিনের পড়া দিনে পড়ছিস তো? হ্যাঁ স্যার। আহ, পড়তে হবে। সৃজা তোর কি খবর? সৃজাই তো দেখলাম নাকি সায়েন্স কলেজে। চল তাহলে আমরা কি পড়ছি? প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কথাবার্তা হচ্ছে, তাই তো? প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তার যেটা ফার্স্ট প্রবলেম ছিল, পার্টিকেল রোটেটিং ইন এ সার্কুলার রিং অফ ফিক্সড রেডিয়াস, সেটা আমরা আলোচনা করে ফেলেছি। তাহলে আজকে যেটা আলোচনা চলবে সেটা হচ্ছে আমাদের রিজিড রোটার প্রবলেম। সংক্ষেপে সেটা আমি আর আর লিখছি, রিজিড রোটার প্রবলেম। হ্যাঁ, এইটা। আচ্ছা, অথবা ওই একই রকমের শ্রোডিঞ্জার ইকুয়েশন, একই রকমের ওয়েভ ফাংশন, যেরকম আরেকটা প্রবলেম হচ্ছে ফ্রি পার্টিকেল rotating on the surface of a sphere of fixed radius। এই দুটো প্রবলেমের জন্য করসপন্ডিং যে শ্রোডিঞ্জার ইকুয়েশন, তার ওয়েভ ফাংশন, তার এনার্জি আইগেন ভ্যালু সব একই রকমের দেখতে হয়। ঠিক আছে, এবার এই রিজিড রোটার প্রবলেম, যেটা এই রিজিড রোটার প্রবলেমটা অ্যাকচুয়ালি আমাদের বেশি কাজে লাগে স্পেকট্রোস্কোপি ইত্যাদি কনটেক্সটে, মাইক্রো স্পেকট্রোস্কোপি, রোটেশনাল স্পেকট্রোস্কোপি ইত্যাদি কনটেক্সটে বেশি কাজে লাগে বলে আমরা রিজিড রোটার হিসেবেই এটাকে পড়ি। কিন্তু খেয়াল লাগবে, অনেক সময় এক বছর নেটে পরীক্ষায় কোশ্চেন করেছিল যে একটা ফ্রি পার্টিকেল রোটেটিং অন সারফেস অফ এ স্ফিয়ার অফ ফিক্সড এরিয়া, তার এনার্জিটাকে বলে দিয়েছে, সেখান থেকে তোমার ডিজেনারেসি বলতে বলেছিল। লোকে ঘাবড়ে যাবে, তাই তো এই প্রবলেম তো আমরা কখনো পড়িনি, তাহলে কি হবে ডিজেনারেসিটা? ওই যে রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রেও যেমন ডিজেনারেসিটা 2j+1 হয়, এখানেও একই রকম ভাবে ডিজেনারেসিটা 2j+1 এবং এনার্জি যে আইগেন ভ্যালুটা দুজনের ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি একই বেরোচ্ছে, কিন্তু দুটো প্রবলেম কিন্তু এক্স্যাক্টলি একই রকমের প্রবলেম, তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে আমি এইখানে যেটা করব যে আমাদের এই প্রবলেমটাকে করার সময় আমার না মাথার মধ্যে ডায়াটমিক মলিকুল সেটা একটু ঘুরপাক খাক। ডায়াটমিক মলিকুল ভেবে নিলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এই যে যে পরবর্তীকালে যখন মাইক্রোস্পেকট্রোস্কোপি বা রোটেশনাল স্পেকট্রোস্কোপি আমি করব, তখন দেখবে জিনিসগুলো বুঝতে কিন্তু কোনো রকম ভাবে অসুবিধা হবে না। ঠিক আছে, সেই জন্য আমি এই ডায়াটমিক মলিকুল সেইটাকে একটা রিজিডতা ধরে নিয়ে সেই নিয়ে আলোচনাটাকে করার চেষ্টা করছি। আচ্ছা, ব্যাপারটা কিরকম, ধরো আমি আমি এইভাবে শুরুটাকে করি। উই অ্যাজিউম এ diatomic molecule as the rigid rotor। মানে ব্যাপারটা কিরকম, ধরো একটা মলিকুল তুমি কনসিডার করলে, ধরো না এটা একটা মাস আছে, এখানে একটা মাস আছে,
এই মাসটা ধরে নাও M1, একটা হেটেরোনিক একটা অ্যাটমিক মলিকুল ফর দ্য টাইম বিং আমি ভাবছি, যেখানে HCl বাই টাইপের মলিকুল, যেটা একটা মাস হচ্ছে M1, একটা মাস হচ্ছে M2। আচ্ছা, এদের একটা বন্ড লেন্থ আছে, সেটা হচ্ছে R। এবার এরা একটা পার্টিকুলার পয়েন্ট, সেটাকে সেন্টার অফ মাস বলা হয়, সেন্টার অফ মাসের অ্যাবাউটে এই মলিকুলটা অ্যাকচুয়ালি তোমার রোটেট করছে। এটাকে সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের অ্যাবাউটে মলিকুলটা তোমার রোটেট করছে, ঠিক আছে? আচ্ছা, এবারে বলা হচ্ছে যে বন্ডটা নাকি এতই শক্ত যে ডিউরিং রোটেশন বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না বা কোনো সেন্ট্রিফিউগাল ডিস্টরশন হচ্ছে না, সেই জন্য এই নামটা, সেটা হচ্ছে রিজিড রোটার। রোটার মানে রোটেটার, যে বেসিক্যালি একটা ফিক্সড পয়েন্ট বা ফিক্সড অ্যাক্সিসের চারিদিকে রোটেট করে। এই পার্টিকুলার কেসে এটা রিজিড রোটার মানে হচ্ছে এরকম ধরে নেওয়া হচ্ছে যে বন্ডটা এতটাই শক্ত যে ডিউরিং রোটেশন বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না। ধরো যদি এমন হতো এই বন্ডটা যে ইলাস্টিক হতো, রাবার ব্যান্ডের মতো হতো, তাহলে তুমি যদি একটা ফিক্সড পয়েন্টের চারিদিকে ঘোরা, তাহলে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স আসবে, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য বন্ড লেন্থটা বেড়ে যাওয়ার কথা, সেন্ট্রিফিউগাল ডিস্টরশন হতো। এই সেন্ট্রিফিউগাল ডিস্টরশনটা এখানে আমি অ্যাভয়েড করছি, মানে অ্যাজিম কেন, এইটা হচ্ছে রাবার ব্যান্ড নয়, এটা হচ্ছে একটা বেশ মানে একটা শক্ত স্ট্রিং, যাকে রোটেট করলে তার বন্ড লেন্থের কোনো চেঞ্জ হয় না। তার মানে বলা হচ্ছে যে দ্য বন্ড ইজ assumed to be so strong that during rotation bond length does not change at all. The bond is assumed to be so strong that during rotation bond length does not change at all. এইটা, হ্যাঁ, বন্ড লেন্থ চেঞ্জ হচ্ছে না। তাহলে এই জন্য এর নাম হচ্ছে রিজিড রোটার। এই যে রিজিড নামটা এসছে তার কারণটা হচ্ছে বন্ড লেন্থে কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এবারে এইটা যদি সেন্টার অফ মাস হয়, ধরে নাও এই সেন্টার অফ মাস থেকে M1 মাস পয়েন্ট তার দূরত্ব হচ্ছে R1, আর M2 মাস পয়েন্টের দূরত্ব হচ্ছে R2। তাহলে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্লিয়ারলি R1 প্লাস R2, মানে যেহেতু তোমার টোটাল বন্ড লেন্থ যদি R হয়, তাহলে এখান থেকে R1 প্লাস R2 এটা R এর সঙ্গে সমান, এটা 1 নম্বর। আর এই পার্টিকুলার পয়েন্টটা, এই পার্টিকুলার পয়েন্ট ধর ও পয়েন্ট বললাম, এটা যদি আমার সেন্টার অফ মাস হয়, তাহলে সেন্টার অফ মাসের ডেফিনিশন অনুযায়ী M1 R1 ইকুয়াল টু M2 R2, এটা তাহলে 2 নম্বর। এই দুটো ইকুয়েশন আছে, R1 প্লাস R2 ইকুয়াল টু R, আর M1 R1 ইকুয়াল টু M2 R2। তাহলে প্রথমটা আসছে, যেহেতু এটা রিজিড রোটার, এই সেন্টার অফ মাস থেকে M1 মাস পয়েন্টের দূরত্ব যদি R1 হয়, M2 মাস পয়েন্টের দূরত্ব যদি R2 হয়, তাহলে R1 প্লাস R2 সেই R এর সঙ্গে সমান হবে। আর সেন্টার অফ মাসের ডেফিনেশন অনুযায়ী হচ্ছে সেন্টার অফ মাস থেকে M1 মাস পয়েন্ট এবং তার যে ডিস্টেন্স, সেই গুণফলটা, আর সেন্টার অফ মাস থেকে M2 মাস পয়েন্ট এবং তার যে ডিস্টেন্সটা, এই দুটো সমান হয়ে যায়। মানে R1 প্লাস R2 ইকুয়াল টু R, আর M1 R1 ইকুয়াল টু M2 R, এই দুটো ইকুয়েশন। আর এবার তুমি লিখতে পারো, তাহলে দেন দেখো এই M1 R1টা তুমি লিখতে পারছো M2 R2 জায়গায় R মাইনাস R1 বসিয়ে দিলাম। কি দাঁড়াচ্ছে এটা, M2 R মাইনাস M2 R1, এই পার্টটা এদিকে নিয়ে চলে এসো। তার মানে কি হলো, M1 প্লাস M2 ইন্টু R1 ইকুয়াল টু M2 ইন্টু R হলো। তাহলে এখান থেকে R1টা তুমি পেয়ে যাচ্ছ M2 বাই M1 প্লাস M2 ইন্টু R, এটা হচ্ছে R1 এর ভ্যালু পেয়ে যাচ্ছে। 3 নম্বর ইকুয়েশন। একই রকম ভাবে R2টা কত হবে, এখান থেকে R2টা দেখো, যদি R মাইনাস R1 করে দাও, R মাইনাস R1 এর জায়গায় M2 বাই M1 প্লাস M2 ইন্টু R, তাহলে তুমি জাস্ট Rটাকে কমন নিয়ে নিলে পড়ে থাকছে কত, 1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু R। তাহলে তুমি এই M1 প্লাস M2টাকে নিচে নিয়ে নাও, এটা করলে M1 প্লাস M2 মাইনাস M1 ইন্টু R হলো। দেখো M1 M1 কেটে চলে গেল, এই M1 M1 কেটে চলে গেল, তার মানে কি করলাম, সরি, M2 M2 কেটে চলে গেল, এটা M2 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 কেটে চলে গেল, M1টা রয়ে গেল। হ্যাঁ,
M2 কেটে চলে গেল, M1 টা রয়ে গেল, তাহলে কি পড়ে রইল M1 বাই M1 প্লাস M2 ইন্টু R, সেটা তোমার R2 টা, এটা ধরে নাও তোমার 4 নম্বর ইকুয়েশন। আর এই 3 নম্বর 4 নম্বর ইকুয়েশন থেকেও পাচ্ছ, আবার এইখানে 2 নম্বর ইকুয়েশন থেকেও পাচ্ছ যে দেখো এই যে সেন্টার অফ মাস থেকে যে দূরত্বটা M1 মাস পয়েন্ট এবং M2 মাস পয়েন্ট, তাদের দূরত্বটা যে মাসের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে M2 বাই M1। তার মানে ব্যাপারটা কিরকম, মানে এটা বেসিক্যালি ইমপ্লাই করছে যে যার মাসটা বেশি সেটার মাস থেকে তার দূরত্ব হচ্ছে কম। মানে আমি এখানে যে ছবিটাকে এঁকেছি তাতে অ্যাজ ইফ যেন M1 মাসটা হচ্ছে বেশি দেন দ্য M2 মাস, এখানে সেন্টারের মাসটা দেখো এই M1 মাস যেটা তার দিকে ঘেঁষা। তার মানে সেন্টারের মাস থেকে মাস পয়েন্টগুলো দূরত্ব হচ্ছে মানে মাসটা যত বেশি হবে দূরত্ব কিন্তু তত কম হবে। ওই জন্য একই কারণে যখন তুমি হাইড্রোজেন অ্যাটম প্রবলেম কনসিডার করো, সেখানেও কিন্তু নিউক্লিয়াস এবং ইলেকট্রন তাদের পারস্পরিক অ্যাট্রাকশনের জন্য একটা সেন্টার অফ মাসের অ্যাবাউটে নিউক্লিয়াসে রোটেট করার কথা, ইলেকট্রনে রোটেট করার কথা। কিন্তু তুমি কি করো না, ইউজুয়ালি মানে প্রথম বোর্ড থিওরিতে যেটা তুমি করো সেটা হচ্ছে ধরে নাও নিউক্লিয়াসটা যেন স্টেশনারি বা ফিক্সড আছে, তার চারিদিকে ইলেকট্রনটা ঘুরছে। তার কারণটাকে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের থেকে এত ম্যাসিভ, এতটাই ভারী যে তোমার ওই সেন্টার অফ মাস থেকে নিউক্লিয়াসের দূরত্বটা 10⁻⁴ হবে। সেই জন্য তোমার মনে হবে যে সেন্টার অফ মাস এবং নিউক্লিয়াসে একই পজিশনে আছে, সেখানে ফিক্সড নিউক্লিয়াসের অ্যাবাউটে ইলেকট্রনটা মুভ করছে, এরকম তুমি অ্যাজিউমটা করতে পারো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ওই জন্য যখন তোমাকে ধরো একটা আঁকতে বলবে, মানে তোমাকে ধরো HI এর কথা বলা হলো, HI তার যখন ছবিটা তুমি একটা এইরকম করে আঁকবে, ধরো HI আমি এরকম ভাবে বললাম একটা মাসের অ্যাবাউটে সে রোটেট করছে, হ্যাঁ, তখন হচ্ছে সেন্টার অফ মাসটা, এই যে সেন্টার অফ মাসটা দেখো তোমার বেসিক্যালি আই এর দিকে, আইডিং তো অনেক বেশি ম্যাসিভ, তাহলে সেন্টার অফ মাসটা হচ্ছে আইডিনের দিকে হবে। আর উল্টো দিকে এর সঙ্গে যদি HF কম্পেয়ার করো, ধরো HF এর ক্ষেত্রে H আর F যদি বলো, তাহলে তার রেসপেক্ট অন্তত একটুখানি মানে আগেরটা যেমন এই ডিস্টেন্সটা খুব কম, এইটা হবে তোমার সেন্টার অফ মাস। মানে তুমি যদি হাইড্রোজেনটাকে কনস্ট্যান্ট রেখে আই এবং এফ কম্পেয়ার করো, আই এর মাস বেশি বলে সেন্টার অফ মাসটা হচ্ছে আই এর দিকে ঘেঁষা, আর এফ এর ক্ষেত্রে যে অতটা ঘেঁষা নয়, তার থেকে কম ঘেঁষা। এই ক্ষেত্রে কি এফ ম্যাসিভ, সে তো একটু ডান দিকে থাকবেই, কিন্তু আমি রেশিওটা প্রপারলি মেনটেন করছি না। কিন্তু আই এর ক্ষেত্রে মনে হবে প্রায় আই এর কাছে আর কি, মানে আই এর যে নিউক্লিয়াস সেটা দিয়েই প্রায় সেন্টার অফ মাসটা যাচ্ছে আর কি। এফ এর ক্ষেত্রে কিন্তু আরেকটু দূর দিয়ে যাবে। তাহলে এইগুলো ছবি আঁকার সময় অন্তত কোয়ালিটেটিভলি কারেক্ট ছবিটা কেন তুমি আঁকতে পারো সেটাকে খেয়াল রাখবে। হ্যাঁ, হলো। আবার কিন্তু হোমোনিউক্লিয়েট ডায়াটমিক মলিকুল তুমি কনসিডার করো, ধর এইচ কনসিডার করছো, হ্যাঁ, মানে হাইড্রোজেন আর কি, এইচ, তার ক্ষেত্রে হচ্ছে তুমি জাস্ট একদমই মাঝখান দিয়ে যাবে আর কি। এটা এইচ যদি বলো, এটা একদম মিড পয়েন্ট দিয়ে, এটা হবে তোমার সেন্টার অফ মাস। তাহলে অন্তত পক্ষে কোয়ালিটেটিভলি কারেক্ট ছবিটা কেন তুমি আঁকতে পারো সেটাকে মাথায় রাখবে। আচ্ছা, এবারে দেখো নাও এই মোমেন্ট অফ ইনার্শিয়া এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই দুটো কিন্তু এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি হবে, আইটা সেটা তো হবে হচ্ছে তোমার M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার। তো আইটা হচ্ছে M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার। আচ্ছা, এবারে আমি যেটা করব যে R1 এবং R2 জায়গায় 3 নম্বর 4 নম্বরের ক্ষেত্রে ইকুয়েশন করে বসিয়ে নেব। এটা কত দাঁড়াবে, M1 R1 এর জায়গায় M2 বাই M1 প্লাস M2 ইন্টু R তার স্কোয়ার হলো, প্লাস M2 ইন্টু M1 বাই M1 প্লাস M2 ইন্টু R তার স্কোয়ার হলো। তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো আইটা M1 M2 স্কোয়ার বাই M1 প্লাস M2 তার হোল স্কোয়ার, প্লাস এখানে থাকছে M1 স্কোয়ার M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 তার স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, তো দুটোতেই আছে বলে আর স্কোয়ারটাকে কমন নিয়ে নিল। কি হলো দেখো, তুমি ডিনোমিনেটরটা একই M1 প্লাস M2 তার স্কোয়ার রেখে দাও, আর উপর থেকে তুমি এক কাজ করো M1 M2 কমন নিয়ে নিলে পড়ে থাকে M1 প্লাস M2,
ইন্টু আর স্কোয়ার, তাহলে একটা উপর নিচে একটা m1 প্লাস m2 কেটে চলে গেল, তাহলে পড়ে রইল নিচে m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু আর স্কোয়ার, সেইটা হয়ে যাচ্ছে তোমার আই। এটা বা অর তুমি এটাকে লিখতে পারো, অর আইটাকে লেখো মিউ আর স্কোয়ার। এইটা ধরো 5 নম্বর ইকুয়েশন, এটা যেখানে মিউটা যেটা m1 m2 বাই m1 প্লাস m2 is the moment of inertia. এটা মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো তোমার এই পার্টিকুলার রিজিড রোটার প্রবলেমে তো কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, তাহলে পুরোটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। তার মানে তুমি যদি টোটাল হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে দেখো, ধরো হ্যামিল্টনিয়ান অর টোটাল এনার্জি, অপারেটর নামটা পরে বলতো, অর টোটাল এনার্জি ই যেটা সেটা কি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তো তাহলে এক্ষেত্রে শুধুমাত্র কাইনেটিক এনার্জি হবে, কেন না পোটেনশিয়াল এনার্জি তো আমার জিরো, মানে তো ফ্রি পার্টিকেল, মানে পার্টিকেলটা যখন রোটেট করছে তখন সেটা ফ্রি, মানে কোনো মানে বনটা রিজিডটা যেহেতু বনটা স্ট্রেচ বা কম্প্রেস যেহেতু হচ্ছে না, কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না, তাহলে পোটেনশিয়াল এনার্জি তোমার জিরো, পুরোটাই কাইনেটিক এনার্জি। এবং এই কাইনেটিক এনার্জিটা এটা কিন্তু রোটেশনাল কাইনেটিক এনার্জি। এই রোটেশনাল কাইনেটিক এনার্জি কত হয়, এল স্কোয়ার বাই টোয়াইস আই হয়, যেখানে এলটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর আইটা হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া। যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা অলরেডি ডিফাইন করেছে। হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি হলো, হ্যামিল্টনিয়ান অপারেটর যেটা এইচটা, সেটা হচ্ছে এল স্কোয়ার অপারেটর ডিভাইডেড বাই টোয়াইস আই, এটা এটা হ্যামিল্টনিয়ান অপারেটরটা। আর টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেটাকে কি লিখবে, সেটা হচ্ছে এই সাই, এখানে সাই না করে না, এটা আমি ওয়াই নাম দিচ্ছি, ইকুয়াল টু ই ওয়াই, মানে এইচ সাই ইকুয়াল টু ই সাই, এরকম করে না বলে বলে এইচ ওয়াই ইকুয়াল টু ই ওয়াই, এইচ ওয়াই ইকুয়াল টু ই ওয়াই। এইচ ওয়াই ইকুয়াল টু ই ওয়াই। আমি জাস্ট সিম্বলিক্যালি এটা এইরকম ভাবে লিখলাম। আর এবারে যেটা কথা, যে এইটাকে যদি তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে করে লিখতে চাও, তাহলে তো এই হ্যামিল্টনিয়ান অপারেটর যেটা এল স্কোয়ার বাই টোয়াইস আই, সেটাকে তোমাকে পরিষ্কার করে লিখতে হবে। সেটাকে লিখবে তুমি কেমন করে, দেখো যে একটা জিনিস বলে নি, যে এই ধরনের প্রবলেম কিন্তু কার্টিজিয়ানের তুলনায় পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করতে হবে। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এই প্রবলেমগুলোকে সলভ করা সহজ আর কি, কারণ যে কারণে পার্টিকেল রোটেটিং এর রিং এর ক্ষেত্রে বলেছিলাম, যেখানে প্রপার বাউন্ডারি কন্ডিশনই পাওয়া যাচ্ছে না, সেই জন্য এটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করা ভালো। সেটা 2 ডাইমেনশনাল পোলার ছিল, এটা একটু 3 ডাইমেনশনাল পোলার, কিন্তু আরটা যেখানে কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা, সেটা তুমি কেমন করে লিখতে পারবে না, অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরটা মানে ইন দ্য স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, পোলার আচ্ছা, আমরা যখন বেসিক বেসিক কোয়ান্টাম মেকানিক্স পড়িয়েছিলাম, তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে আমরা কিন্তু কথাবার্তা বলেছিলাম। সেখানে দেখবে লেখা ছিল ইন দ্য স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এল যে মানে এল স্কোয়ার অপারেটরটা সেটা কেমন দেখতে হয়, সেটা হয় হচ্ছে তোমার মাইনাস এইচ ক্রস স্কোয়ার, এইটা থাকবে, তার সঙ্গে থাকবে 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা, এইটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার। এটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এল স্কোয়ার অপারেটর হচ্ছে এইটা দেখতে, মাইনাস এইচ ক্রস স্কোয়ার
1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কয়ার। এইটা এবারে এইটা যদি এখানে তুমি বসিয়ে দাও মানে হ্যামিল্টনিয়ান অপারেটরে, তাহলে কি হবে? মানে হ্যামিল্টনিয়ান অপারেটর এল স্কয়ার বাই টোয়াইস আই, তার মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন দ্য spherical polar coordinate system is given as minus h cross square by twice I 1 by sin theta del del theta sin theta del del theta plus 1 by sin square theta del 2 by del phi square। এইটা তাহলে অবভিয়াসলি এখানে আর যেহেতু কনস্ট্যান্ট হয়ে গেছে ওয়েভ ফাংশনটা, সেটা থিটা এবং ফাই এর ফাংশন, এইটা ইকুয়াল টু তুমি টোটাল এনার্জিটা পেয়ে যাচ্ছ, যে টোটাল এনার্জিটা অ্যাকচুয়াল রোটেশনাল কাইনেটিক এনার্জি ওয়াই থিটা ফাই। এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা ইন দ্য পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এইটা ধরো তোমার, এই জাস্ট ধরো এটা তোমার 6 নম্বর ইকুয়েশন বলছে, এটা ধরো 7 নম্বর ইকুয়েশন। মানে ইম্পর্টেন্ট ইকুয়েশন করে নাম্বার দিচ্ছে আর প্রত্যেকটা ইকুয়েশন নাম্বার আর দিচ্ছে। তাহলে এই 7 নম্বর ইকুয়েশনটা সেটা হচ্ছে তোমার পোলার কোঅর্ডিনেট সিস্টেম অ্যাকচুয়ালি তোমার সলিউশন। আচ্ছা, এবারে এই যে পার্টিকুলার প্রবলেমটা, এই পার্টিকুলার প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে। সলভ করার জন্য নর্মাল রাস্তা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে তোমাকে জিনিসটাকে সলভ করতে হয়। আচ্ছা, আমরা ইচ্ছা করি এই সেপারেশন অফ ভেরিয়েবলটা এখানে করে তোমায় দেখাচ্ছি না। মানে আসলে যেটা হবে, এই পার্টটাকে তুমি থিটা পার্ট এবং ফাই পার্ট এবার তুমি আলাদা করে ফেলতে পারো, কিন্তু আমি এই সেপারেশন অফ ভেরিয়েবলটাকে দেখাচ্ছি না, কারণ আমাদের তো অ্যাকচুয়ালি হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটাই আলটিমেট টার্গেট। হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে কিন্তু আমার দেখবে যে তখন ওয়েভ ফাংশনটা আর থিটা ফাই তিনজনেরই ফাংশন। এবার আর এবং অ্যাঙ্গেল যদি তুমি আলাদা করে দাও, তাহলে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট যে পার্টটা, সেই পার্টটা কিন্তু এক্স্যাক্টলি এই যে ইকুয়েশন 7 সেরকম দেখতে হবে। ওখানে আমাকে সেপারেশন ভেরিয়েবল করতেই হবে, সেখানে এই পার্টিকুলার কেসে আলাদা করে আমি আর সেপারেশন ভেরিয়েবলটা করে তোমায় দেখাচ্ছি না। মানে সেপারেশন ভেরিয়েবল এখনই করে দেওয়া যায়, সেটা কোনো মানে অসুবিধার কিছু নেই। মানে ওয়াই থিটা ফাইটাকে থিটা থিটা ইন্টু ফাই ফাই হিসেবে লিখে যা ওই 4-5টা লাইন গেলেই তুমি সেপারেশন ভেরিয়েবলটাকে করে ফেলতে পারবে। কিন্তু এখানে আর অ্যাডিশনালি এই পার্টটাকে করে লাভ নেই, কারণ আমাদের জাস্ট এর পরের ক্লাসেই তো হাইড্রোজেন অ্যাটম প্রবলেম। এই হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে কিন্তু এই টাইপের ইকুয়েশন আসবে, সেটাকে আমাকে সেপারেট করতেই হবে। ঠিক আছে, ওই জন্য এটাকে আর এখানে মাথা ঘামাচ্ছে। আর এবারে কথাটা হচ্ছে যে এই যে পার্টিকুলার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে না সলভ করতে হবে। এর সলিউশনটা কিন্তু একটু নন ট্রিভিয়াল কাজ। সলিউশনটা খুব একটা সহজ কিছু নয়। এর সলিউশনটা হচ্ছে তোমার এই লিজেন্ড্রি পলিনোমিয়াল, অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রি ফাংশন, তার টার্মসে সলিউশনগুলো আসবে। সেখানে এক্ষেত্রে তো সলিউশনটা কেমন করে করা হচ্ছে বা সলিউশন করার পরে কি হবে, সেগুলোকে নিয়ে আমি আলোচনা করছি না, কারণ হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে আমাকে সবটাই অ্যাকচুয়ালি করতে হবে। ওইটাই না আমি টোটালটাকে ভালো করে না, যদি তোমাদের আসলে করার এমনিতে কোনো প্রয়োজন নেই। মানে প্রয়োজন নেই ইন দ্য সেন্স যে মানে যে মানে প্রয়োজন নেই আমি বলবো যে জীবনে একবার করে রাখা সাডেনলি ভালো, কিন্তু তোমাদের যদি কম্পিটিটিভ এক্সাম বা ইউনিভার্সিটি এক্সাম ইত্যাদি কনটেক্সটে ব্যাপারটাকে ভাবো, তাহলে এই ডিটেল সলিউশনটা করার জাস্ট সিম্পলি তোমার ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। মানে যারা অর্গানিক ইনঅর্গানিক করবে তাদের ক্ষেত্রে তো প্রয়োজনই নেই, যারা ফিজিক্যাল স্পেশাল করবে তাদের জীবনে একবার অন্তত করে দেখে নেওয়া দরকার ছিল, সেটা আলাদা কথা। দেখবে মানে যেটা কথা হচ্ছে যে এইখানে আমি এই যে ইকুয়েশন 7টা ডিটেল সলিউশন করবো না, কারণ এক্স্যাক্টলি এক ইকুয়েশন তোমার হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে যেটা যেটা অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট পার্ট, একটা রেডিয়াল পার্ট, একটা অ্যাঙ্গুলার পার্ট, ওই অ্যাঙ্গুলার পার্টটা এরকমই দেখতে হবে। তাহলে আমি জাস্ট মানে আমি এইভাবে লিখে দিচ্ছি, শুধু আফটার সলভিং দিস ইকুয়েশন কি পাবো। সলভিং দিস ইকুয়েশন we get the normalized wave function as y theta phi, যেটা দুটো কোয়ান্টাম নাম্বার জে এবং এম এর উপর নির্ভর করে। এইটা তার মধ্যে একটা থিটা ডিপেন্ডেন্ট পার্ট থাকে, যেটা জে এবং
মডিউলাস অফ এম এর উপর ডিপেন্ড করে, এটা থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন। আর একটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট থাকে, ফাই, যেটা কিন্তু শুধুমাত্র এম এর উপর ডিপেন্ড করে। এইটা সেপারেশন অফ ভেরিয়েবল করার সময় ওয়াইটাকে তুমি থিটা থিটা ইন্টু ফাই ফাই হিসেবে লিখতে, যেখানে থিটাটা হচ্ছে জে এবং মডিউলাস এম এর উপর নির্ভর করে, জে এবং এম কি আমি বলছি, আর ফাই এমটা হচ্ছে, ফাই পার্টটা হচ্ছে শুধুমাত্র এম এর উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এক্ষেত্রে এই থিটা জে মড এম যেটা থিটার উপর ডিপেন্ড করে, সেটা অ্যাকচুয়ালি কেমন না, এটা হচ্ছে তোমার একটা নর্মালাইজেশন কনস্ট্যান্টের মতো থাকে, 2j + 1 ইন্টু জে মাইনাস মডিউলাস অফ এম, এটা ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই 2j প্লাস মডিউলাস অফ এম ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার হাফ into p j m cos থিটা, এইটা ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে পি জে এমটাকে বলা হচ্ছে, মানে পি জে এম cos থিটা, মানে মানে cos থিটা, cos থিটা, এইটা আবার হয় 1 মাইনাস cos স্কোয়ার থিটা, তার পাওয়ার হচ্ছে তোমার mod m বাই 2 ইন্টু dm বাই d cos টু দি পাওয়ার m থিটা ইন্টু pj cos থিটা। pj cos থিটা, এইটা। আচ্ছা, এইখানে এই যে এইটাকে বলা হয় তোমার অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রি ফাংশন। লিজেন্ড্রি ফাংশন, আর এই যে পি জে cos থিটা, এটা এইটা, এইটাকে বলা হয় তোমার লিজেন্ড্রি পলিনোমিয়াল। হ্যাঁ, এটা হচ্ছে তোমার লিজেন্ড্রি পলিনোমিয়াল। আচ্ছা, এবারে এর যে ভ্যালুটা, সেটা 1 হবে যখন তোমার when j = 0, এটা হচ্ছে তোমার cos থিটা হবে when j = 1, এটা হচ্ছে তোমার হাফ c cos স্কোয়ার থিটা মাইনাস 1 হবে যখন when j = 2, এটা ধরো আমি কয়েকটা বলে দিচ্ছি, একটা হাফ 5 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা হবে when j = 3, j = 4 হলে এটা হবে 1/8 35 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 30 cos স্কোয়ার থিটা প্লাস 3 যখন যেটা 4 ইত্যাদি ইত্যাদি। তার মানে এই যে পি যে cos থিটা, তার ভ্যালুটা জে এর বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন হয়। তাহলে তুমি খেয়াল করে দেখো, তাহলে পি যে cos থিটা, যেটা লিজেন্ড্রি পলিনোমিয়াল, তার ভ্যালু যদি তুমি জানো, তাহলে জে এবং এম এর ভ্যালুর উপর নির্ভর করে অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রি ফাংশন তুমি পেয়ে যাবে, আর অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রি ফাংশন পেয়ে গেলে তুমি নর্মালাইজড ওয়েভ ফাংশনটা পেয়ে যাবে। ঠিক আছে, এইটা। তাহলে এটা হচ্ছে তোমার থিটা ডিপেন্ডেন্ট পার্টটা। তার থিটা ডিপেন্ডেন্ট পার্টটা এইখানে কিন্তু তোমাকে যদি জে এবং এম এর স্পেসিফিক ভ্যালু বলে দেওয়া হয়, তাহলে তুমি কিন্তু থিটা পার্টটাকে জাস্ট বের করতে পারবে।
হ্যাঁ, মানে ধর আমি এরকম বললাম যে জে এর ভ্যালু 0 বললাম আর এম এর ভ্যালু 0 বললাম। তাহলে জে এর ভ্যালু 0 আর এম এর ভ্যালু 0 বললে তাহলে যে পি যে cos থিটাটা সেটা তো তোমার অলরেডি 1 হয়ে গেছে। তাহলে 1 মানে এটা তোমার কনস্ট্যান্ট হিসেবে রয়ে গেল আরকি এইটা। তারপরে এখানে তোমার এম এর ভ্যালুও 0। তো সেই মতো করে টোটাল থিটা পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন কি হবে তুমি এখান থেকে পেয়ে যেতে পারবে আরকি। তার মানে থিটা মানে ওয়েভ ফাংশন যেটা যে নরমালাইজড ওয়েভ ফাংশন যেটা আমি বলেছি, এখানে এখানে থিটা ডিপেন্ডেন্ট পার্টটা হচ্ছে তুমি এখান থেকে পেয়ে গেলে। আচ্ছা আর কি লাগবে না ফাই ডিপেন্ডেন্ট পার্ট যেটা ফাইটা এম এর উপর ডিপেন্ড করে এইটা। এটা খুব সহজ দেখো এই যে পার্টটা এই পার্টটা হচ্ছে আগের দিন যখন পার্টিকেল রোটেটিং অন এ সার্কুলার রিং অফ ফিক্স এরিয়া তার জন্য যে ওয়েভ ফাংশনটা ছিল এক্স্যাক্টলি সেটা খেয়াল করে দেখো আগের দিন এক্স্যাক্টলি এই ওয়েভ ফাংশনটাই বেরিয়েছিল। ঠিক আছে, যেখানে উইথ এম এর ভ্যালু হচ্ছে তোমার 0 1 2 এখান থেকে সরি 0 +-1 +-2 মানে আগের দিন করেছিলাম তো 0 +-1 +-2 ইত্যাদি ইত্যাদি 0 +-1 +-2 ডট 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 এটা এম এর অ্যালাউড ভ্যালু এটা। আচ্ছা এইটা নির্ভর করে তোমার আপ টু +-যে পর্যন্ত যায়। মানে আগে শুধুমাত্র একটাই কোয়ান্টাম নাম্বার ছিল বলে এমটা 0 +-1 +-2 ইত্যাদি তুমি করে দিতে পারতে আর কি। হ্যাঁ, যেখানে এখন কিন্তু এমটা জাস্ট আপ টু যে পর্যন্ত যায় আর অ্যালাউড ভ্যালুজ অফ যে কোনটা হয় না যেটা হচ্ছে তোমার 0 1 2 3 ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা হচ্ছে অ্যালাউড ভ্যালুজ অফ যে হচ্ছে এইটা। আর এখানে জে এর ভ্যালুর উপর এমটা নির্ভর করে এবং এমটা হচ্ছে 0 +-1 +-2 থেকে আপ টু +-যে পর্যন্ত যায়। এবার এই দুটোকে গুণ করলে তুমি ওভারঅল ওয়েভ ফাংশনটা পাবে। মানে ওভারঅল ওয়েভ ফাংশনটা থিটা পার্ট এবং ফাই পার্টের গুণফল। তো ওভারঅল ওয়েভ ফাংশনটা পেতে গেলে তোমাকে ওই থিটা পার্টটা আমি আগের পাতায় লিখে দিয়েছি, ফাই পার্টটা এখানে লিখে দিলাম, দুটোকে জাস্ট গুণ করতে করলে তুমি ওভারঅল ওয়েভ ফাংশনটা পেয়ে যাবে। আচ্ছা এবং মজার ব্যাপারটা দেখো যে যে রিজিড রোটার প্রবলেম সলভ করলে একটা থিটা পার্ট থাকবে একটা ফাই পার্ট থাকবে। ফাই পার্টটাকে পার্টিকেল রোটেটিং ইন এ রিং অফ ফিক্সড এরিয়া তার সঙ্গে আইডেন্টিক্যাল। এরপরে যখন হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করবে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম সলভ করলে তুমি একটা আর ডিপেন্ডেন্ট পার্ট থাকবে একটা থিটা ডিপেন্ডেন্ট পার্ট থাকবে একটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট থাকবে। এই থিটা এবং ফাই ডিপেন্ডেন্ট পার্টটা একসাথে তুমি অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট পার্ট বলতে পারো। হাইড্রোজেন অ্যাটম পার্টে দেবে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট পার্টটা মানে আর ডিপেন্ডেন্ট পার্টটা বা রেডিয়াল পার্টটাকে বাদ দিয়ে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট যে পার্টটা থাকবে সেই পার্টটা পুরোপুরি হচ্ছে রিজিড রোটারের জন্য যে সলিউশন এক্স্যাক্টলি তার সঙ্গে সমান। আবার রিজিড রোটার যখন তুমি সলভ করে থিটা পার্ট এবং ফাই পার্ট আলাদা করছো তার ফাই পার্টটা হচ্ছে পার্টিকেল রোটেটিং ইন এ রিং তার সঙ্গে সমান। সেই জন্য আমি বলেছিলাম যে তোমার দু রকমের অ্যাপ্রোচ, একটা হচ্ছে মানে তোমার বটম ডাউন অ্যাপ্রোচ আজকে টপ আপ অ্যাপ্রোচ। তুমি পার্টিকেল রোটেটিং ইন এ রিং তারপরে রিজিড রোটার তারপর হাইড্রোজেন অ্যাটম এইরকম ভাবে সহজ থেকে কঠিন দিকে যেতে পারো, অথবা উল্টোটাও করতে পারতে তুমি প্রথমে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম দিয়ে স্টার্ট করো। হাইড্রোজেন অ্যাটম প্রবলেম হ্যাঁ সেখান থেকে তোমার ওই মানে মানে যখন ভাগ করবে সেপারেশন অফ ভেরিয়েবল করবে সেখান থেকে রিজিড রোটার সেখান থেকে পার্টিকেল ইন রিং প্রবলেম অটোমেটিক্যালি চলে আসবে। মানে এক্ষেত্রে ফাই পার্টটা আমাকে আলাদা করে সলভ করতেই হতোই না, থিটা পার্টটাকেও সলভ করতে হতো, কিন্তু থিটা পার্টটা যেহেতু আমরা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে অলরেডি সলভ করবো মানে আরেকবার সলভ করবো, এখানে আর সলিউশনটাকে বলছি না, এখানে জাস্ট আমি উত্তরটাকে লিখে দিচ্ছি যে কি হচ্ছে ইত্যাদি হলো। আচ্ছা এবারে এই যে ওয়েভ ফাংশনটা এটা ভীষণ ইম্পর্টেন্ট যে ওভারঅল যে ওয়েভ ফাংশনটা তুমি লিখেছো এখানে এই যে ওয়াই জে এম যেটা থিটা এবং ফাই পার্টের গুণফলের সঙ্গে সমান এবং ওয়েভ ফাংশনটা হচ্ছে জে এবং এম এর দুটো কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড করছে। এই ওয়াই জে এম থিটা ফাই এর উপর যেটা ডিপেন্ড করে এটাকে বলা হয় ইজ কল্ড দ্য স্ফেরিক্যাল হারমোনিক্স। ঠিক আছে, ওয়াইটাকে বলা হবে তোমার স্ফেরিক্যাল হারমোনিক্স। ঠিক আছে, কল্ড দ্য স্ফেরিক্যাল হারমোনিক্স। আচ্ছা এবারে এই স্ফেরিক্যাল হারমোনিক্সের বৈশিষ্ট্য কি না, ইট ইজ এ simultaneous eigenfunction of L square operator and LZ operator। মানে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ার তারও আইগেন ফাংশনস হচ্ছে আর LZ এরও আইগেন ফাংশন হচ্ছে, জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম তারও আইগেন ফাংশনস হচ্ছে। কেমন করে না, এল স্কোয়ার অপারেটরটাকে তুমি ওয়াই জে এম সেটা ফাই এর উপরে কাজ করো
তাহলে যেটা দেয় সেটা হচ্ছে এরকম জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ ক্রস স্কোয়ার ইন্টু ওয়াই জে এম এটা পাই দিচ্ছে। এখান থেকে তুমি যেটা বুঝতে পারছো যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এলটা তার ম্যাগনিটিউড যদি তুমি বলো সেটা হয়ে যাবে কত রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ ক্রস, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ারটা তো জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ ক্রস স্কোয়ার, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত হবে না রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ ক্রস। এটা আর কি, আর এল জেড অপারেটরটা যখন ওয়াই জে এম থিটা ফাই এর উপর ডিপেন্ড করে তখন সেটা দেয় হচ্ছে এম এইচ ক্রস ইন্টু ওয়াই জে এম থিটা ফাই। তার মানে এখান থেকে তাহলে জেড কম্পোনেন্ট, তুমি তো জানো যে আইগেন ভ্যালু ইকুয়েশন যদি ওভার হয় তাহলে আইগেন ভ্যালুটাই হচ্ছে সে ক্লাসিক্যাল অবজারভেবল ভ্যালু রিপ্রেজেন্ট করে। তাহলে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ ক্রস স্কোয়ার এটা হচ্ছে এল স্কোয়ারের ভ্যালু। ঠিক একই রকম ভাবে জেড মানে এল জেড এর যে করসপন্ডিং ভ্যালু সেটা এম এইচ ক্রস, সেটা অ্যাকচুয়ালি জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, জেড কম্পোনেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম এল জেডটা হয়ে যায় তোমার এম ইন্টু এইচ ক্রস। আচ্ছা, যেখানে তো মানে জে এবং এম এর যে অ্যালাউড ভ্যালুস গুলো সেটা অলরেডি বলে দেওয়া হয়। তাহলে দেখো এই স্ফেরিক্যাল হারমোনিক্স, এই স্ফেরিক্যাল হারমোনিক্স সেটা বেসিক্যালি রিজিড ডটার প্রবলেমের জন্য যে ওয়েভ ফাংশনটা, এবং সেই স্ফেরিক্যাল হারমোনিক্সের বৈশিষ্ট্য হচ্ছে দিস ইজ দ্য সাইমালটেনিয়াস আইগেন ফাংশন ফর এল স্কয়ার এন্ড এল জেড। অর্থাৎ এল স্কয়ার অপারেটর ওয়াই উপরে কাজ করলে তোমার জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কয়ার দিল এটা, আর এল জেডটাও একই রকম ভাবে কাজ করলে তোমার এম এইচ কস দিয়ে দেবে। মানে আইগেন ভ্যালুগুলি যদি ক্লাসিক্যাল অবজারভেবল ভ্যালু রিপ্রেজেন্ট করে সেখানে এল স্কোয়ারের ভ্যালুটা জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার, অর্থাৎ এলটা হয়ে যাবে রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস, আর ওটাই যদি তুমি জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বলো সেটা এম ইন্টু এইচ কস। দেখো এখানে তুমি ক্যাপিটাল জে ক্যাপিটাল এম ইত্যাদি রিপ্রেজেন্ট করছো, এটাই দেখবে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে ওটাকে ক্যাপিটাল যেটাকে স্মল এল লেখা হয় রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস, আর এখানে হচ্ছে এম এল ইন্টু এইচ কস, মানে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা সেটা হচ্ছে তোমার ওই এম এল ইন্টু এইচ কস, মানে ওর সঙ্গে দারুণ সিমিলারিটি পাবে তুমি। ঠিক আছে, আচ্ছা এইখানে একটা জিনিস বলি যে এই যে তোমার এমনিতে তো এম এর ভ্যালু জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু থেকে কেন আমি প্লাস মাইনাস জে পর্যন্ত বললাম এটা একটু বোঝার চেষ্টা করতে হবে যে এটা কি মানে এমনিতে তো যখন তুমি আগের দিনে পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেম করেছিলে তখন তো এমটা শুধু জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ইত্যাদি বলে, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ, এম এর ভ্যালুটা যখন তুমি শুধু পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেমের ক্ষেত্রে বলেছিল শুধু তো এমটা জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস ইত্যাদি বলেছিল, এটা আপ টু প্লাস মাইনাস জে পর্যন্ত যাবে সেটা তো বলনি। এখন যখন জে এবং এম দুজনেই থেকে যাচ্ছে তখন কিন্তু ওটা ওই প্লাস মাইনাস জে পর্যন্তই যাবে। সেটা তুমি কি করে বুঝছো দেখো, তুমি জানো যে তোমার উইনো যে যদি তোমার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্ট গুলো কত কমে এল এক্স এল ওয়াই এবং এল জেড হয় তাহলে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার এটা তো এল স্কোয়ারের সঙ্গে সমান। এটা মানে এখান থেকে পরিষ্কার তুমি বুঝতে পারছো যে এল জেড স্কোয়ারটা অবশ্যই লেস ইকুয়াল টু এল স্কোয়ার হবে, কারণ কারণ এই এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার দুটো ক্লাসিক্যাল অবজারভেবল তার স্কোয়ারের যোগফলটা কখনই নেগেটিভ হতে পারবে, এটা নন নেগেটিভ কোয়ান্টিটি, তার এল জেড স্কোয়ারটা কত হবে এল স্কোয়ারের থেকে কম হবে এটা। আচ্ছা এবারে এল জেড স্কোয়ারটা কত না এম স্কোয়ার এইচ ক্রস স্কোয়ার লেস ইকুয়াল টু এইটা কত জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ ক্রস স্কোয়ার এটা। তাহলে এইচ ক্রস স্কোয়ার যদি বাদ দিয়ে দাও তাহলে এমটা কি হচ্ছে না এম এর সকাল ম্যাগনিটিউডটা তুমি বলতে পারো ম্যাগনিটিউডটা লেস ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ জে ইন্টু জে প্লাস ওয়ান এটা। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো প্রথম কথা হচ্ছে যে জে এবং এম তারা ইন্টিজার হবে, জে এবং এম দুজনকে ইন্টিজার হবে, তাহলে এবারে সেখানে এম এর কি ভ্যালু হতে পারে তুমি খেয়াল করো যে when জে ইকুয়াল টু তোমার জিরো তাহলে এমটা সার্টেনলি তোমার জিরোটাই হতে পারবে, কারণ জে এর ভ্যালু জিরো হলে ডান দিকটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এবার এমটা যদি লেস ইকুয়াল টু জিরো হয়
তাহলে লেস ইকাল টু জিরো যদি হয় তাহলে কি হবে, একমাত্র জিরো হওয়াটাই সম্ভাবনা, আর কিছু উপায় নেই। ঠিক আছে, মড এম বলেছি না, যদি আমি এম এর ভ্যালুটা প্লাস মাইনাস ওয়ান বা ইত্যাদি করতাম, সেটা তো মড নিলে ওয়ান হয়ে যাবে, সেটা কখনই তো জিরোর থেকে কম হতে পারবে না। আচ্ছা ঠিক একই রকম জে এর ভ্যালু যদি ওয়ান বলি, তাহলে এম এর ভ্যালুটা কি হতে পারে, দেখো জে এর ভ্যালু ওয়ান হলে এই পার্টটা হয়ে যাচ্ছে, এটা এটা রুটটা লেখা হয় না। হ্যাঁ, তোমার জে এর ভ্যালু যদি তোমার ওয়ান হয়ে যায়, তাহলে এইটা হচ্ছে রুট টু। তাহলে রুট টু হলে মডেম মানে যদি জিরো হয় তাহলেও এটা রুট টুর থেকে কম, প্লাস মাইনাস ওয়ান হলেও কিন্তু সেটা রুট টুর থেকে কম, মানে প্লাস মাইনাস ওয়ান মানে মডুলাসটা ওয়ান হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস টু হয়ে গেলে সেটা রুট টুর থেকে বেশি হয়ে যাচ্ছে, সেটা তুমি নিতে পারবে না। তো জে এর ভ্যালু যখন তুমি দুই বললে, তখন এম এর ভ্যালু, তখন এটা দুই বললে কত হচ্ছে, রুট ওভার অফ সিক্স। রুট ওভার অফ সিক্স হচ্ছে জিরোটা রুট ওভার অফ সিক্সের থেকে কম, প্লাস মাইনাস ওয়ানটা রুট ওভার অফ সিক্সের থেকে কম, মানে মডিউলাস অফ প্লাস মাইনাস ওয়ান, অর্থাৎ ওয়ানটা রুট সিক্সের থেকে কম, প্লাস মাইনাস টুটা সেটাও কিন্তু রুট সিক্সের থেকে কম। এটা এরকম ভাবে যাচ্ছে, অ্যান্ড সো অন, সো অন, এটা ঠিক আছে। তো দেখো কি হলো, যে জে এর ভ্যালুর উপর কিন্তু এম এর যে ভ্যালু কত সেইটা কিন্তু এম এর উপর একটা রেস্ট্রিকশন দিচ্ছে। সেই জন্য তোমার ওই কোন একটা গিভেন জেতে এম এর অ্যালাউড ভ্যালু জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু থেকে আপ টু প্লাস মাইনাস জে পর্যন্ত যেতে পারবে। তার মানে পরে গিভেন যে allowed values of m equal to 0 plus minus 1 plus minus 2 করে up to plus minus j পর্যন্ত। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝে গেল। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ওয়েভ ফাংশন নিয়ে বেশি কথা বলবো না। ওয়েভ ফাংশন নিয়ে আমি কিছু কথা বললাম, যে ওয়েভ ফাংশনটা হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক, এটা জে এবং এম এর উপর ডিপেন্ড করে। আচ্ছা এবারে তুমি চলে এসো এনার্জিটা, এখানে তো নর্মালাইজ ওয়েভ ফাংশন বললাম, এটা গেল। এই যে আফটার সলভিং দ্য ইকুয়েশন উই গেট দ্য নর্মালাইজড ওয়েভ ফাংশন, সেটা হচ্ছে এইটা, এবং যা যা ইনফরমেশন বলে দেওয়া আছে তুমি ওভারঅল ওয়েভ ফাংশন এখান থেকে কনস্ট্রাক্ট করে ফেলতে পারবে। ওয়েভ ফাংশন হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক, সেটা তুমি পেয়ে গেলে। এখানে হচ্ছে এম এবং জে একে অপরের উপর কেমন করে ডিপেন্ড করছে সেটা তুমি পেয়ে গেলে। আর এবারে চলে আসে এনার্জি আইগেন ভ্যালু। আচ্ছা এনার্জি আইগেন ভ্যালুসটা দেখো, যেহেতু এখানে এনার্জিটা পুরোটাই হচ্ছে তোমার রোটেশনাল কাইনেটিক এনার্জি, সেটা তো এল স্কোয়ার বাই টোয়াইস আই অলরেডি আমি করেছিলাম। তাহলে এই এনার্জিটা সার্টেনলি জে এর উপর নির্ভর করছে। এল স্কোয়ারটাকে তুমি বসিয়ে দাও, সেটা কত হচ্ছে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই টোয়াইস আই, অর্থাৎ জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই এইট পাই স্কোয়ার আই উইথ জে ইকুয়াল টু 0 1 2 ডট ডট ডট। তারপর এই হচ্ছে তোমার এনার্জি এক্সপ্রেশন। আচ্ছা এবারে খেয়াল করে দেখো যে এনার্জি ডিপেন্ডস অনলি অন দ্য জে ভ্যালু, বা যেটাকে বলে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, অনলি অন দ্য রোটেশনাল কোয়ান্টাম নাম্বার জে। হ্যাঁ, এনার্জি ডিপেন্ডস অনলি অন দ্য রোটেশনাল কোয়ান্টাম নাম্বার জে, বাট ওয়েভ ফাংশন ডিপেন্ডস অন বোথ জে অ্যান্ড, এটাকে আমি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলছি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম। তাহলে এনার্জিটা নির্ভর করছে শুধুমাত্র জে এর উপরে, কিন্তু ওয়েভ ফাংশন নির্ভর করছে তোমার জে এবং এম এর উপরে। আচ্ছা পরে গিভেন যে টোটাল পসিবল ভ্যালুজ অফ এম কত, তোমার 2j প্লাস ওয়ানটা। কারণ তুমি খেয়াল করে দেখো, এই এখানে যেমন আমি বলছি
যে জে এর ভ্যালু যখন 0 হচ্ছে এমটা 0, তার 2j + 1 এর যেটাকে 0 করে দাও সেটা 1 হয়ে গেল। জে এর ভ্যালু যখন 1 তখন 0 হচ্ছে, +1 হচ্ছে, -1 হচ্ছে। তাহলে পরিষ্কার দেখো তোমার তিনটে 2j + 1 এর j = 1 বসিয়ে দাও, তুমি পেয়ে যাচ্ছ। j = 2 কত পাচ্ছ? 0 পাচ্ছ, +-1 পাচ্ছ, +-2 পাচ্ছ। অর্থাৎ তোমার j এর মানে 2j + 1 এর ইকুয়েশনে j এর জায়গায় 2 বসিয়ে দাও, তুমি 5টা পেয়ে যাচ্ছ। তার মানে কোন একটা গিভেন যেতে পসিবল ভ্যালুজ অফ m হচ্ছে 2j + 1। তাহলে হেন্স degeneracy of the state সেটা হচ্ছে তোমার যে নাম দিচ্ছে, এটা হচ্ছে তোমার 2j + 1। ডিজেনারেসিটা কিন্তু 2j + 1। হ্যাঁ, মানে তুমি জে এর ভ্যালুর উপর নির্ভর করে যে ভ্যালুটা 0, 1, 3, 5, 7 এইরকম ভাবে যাবে। মানে জে যদি তোমার 0 হয় তাহলে জি যেটা হয়ে যাচ্ছে তোমার 1, জে = 1 হলে জি যেটা হয়ে যাচ্ছে তোমার 3, জে = 2 হলে জি = 5 and so on। তাহলে ডিজেনারেসি তুমি বুঝতে পারলে, এখানে এনার্জি এক্সপ্রেশন তুমি বুঝলে, এখানে তোমার ডিজেনারেসিটা নিয়ে তোমার কথাবার্তা। আচ্ছা, এবারে জে এর ভ্যালু কিন্তু 0 থেকে অ্যালাউড। জে এর ভ্যালু কিন্তু 0 থেকে অ্যালাউড হয়, তাহলে মিনিমাম এনার্জিটা কত হচ্ছে না মিনিমাম এনার্জি E0 সেটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। মানে এনার্জি এক্সপ্রেশনে জে এর ভ্যালু 0টা তুমি বসিয়ে দাও, সেটা হচ্ছে 0। তার মানে এটা ইমপ্লাই করছে 0 পয়েন্ট এনার্জি ইজ 0। তাহলে রিজিড ডটার প্রবলেমের ক্ষেত্রে কিন্তু 0 পয়েন্ট এনার্জিটা তোমার 0। 0 পয়েন্ট এনার্জি 0। ঠিক আছে। আচ্ছা, এই যে 0 পয়েন্ট এনার্জি 0 হচ্ছে, এটা কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ভায়োলেট করছে না। ঠিক আছে, মানে এমনিতে এরকম একটা ধারণা করা হয়, যেটা আগের ক্লাসেও আমি বলেছিলাম, যে তোমার 0 পয়েন্ট এনার্জি 0 হলো মানে 0 পয়েন্ট এনার্জি নন জিরো হওয়া আর হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল স্যাটিসফাই হওয়া, এটা যেন সিনোনিমাল। ব্যাপারটা অ্যাকচুয়ালি তা নয়। 0 পয়েন্ট এনার্জি 0 হলেই যে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেট করে যাবে এরকম ব্যাপারটা নয়। 0 পয়েন্ট এনার্জি 0 হওয়া সত্ত্বেও কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল তোমার বেঁচে যেতে পারে। তাহলে 0 পয়েন্ট এনার্জি 0, এটা দিস ডাস নট ভায়োলেট হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ইম্পর্টেন্ট, যেটা কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে ভায়োলেট করছে না। আসলে যেটা হচ্ছে সেটা খেয়াল করে দেখো, এই যে এনার্জিটা যদি 0 হয়, সেটা বেসিক্যালি L² / 2i, সেটা না হয় 0 হলো। তাহলে এখান থেকে তোমার L² 0 হলো, অর এলটা তোমার 0 হয়ে গেল। L² এবং এল তারা 0 হয়ে গেল। ঠিক আছে, এটা তাহলে আনসার্টেনিটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম in angular momentum, uncertainty in angular momentum, delta L = sigma L, সেটা √of L² average minus L average তার স্কোয়ার, সেটা 0 হয়ে গেল। তাহলে আনসার্টেনিটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম 0 হয়ে গেল। আর এবারে ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, ডেল্টা এল ডেল্টা ফাই মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু h cos/2, তাই তো? হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল যেমন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম হলে ডেল্টা এক্স ডেল্টা px বলতে হবে, এখানে ডেল্টা এল ডেল্টা ফাই মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু h cos/2। আর এবার কথাটা হচ্ছে কি, ডেল্টা এল তো অলরেডি 0 হয়ে গেছে। তো ডেল্টা এল যদি 0 হয়ে যায় আর ডেল্টা ফাই যদি ফাইনাইট হয়, তাহলে 0-র সঙ্গে ফাইনাইট জিনিস গুণ করলে 0 হয়ে যাবে, সেটা কোনো কারণেই গ্রেটার ইকুয়াল টু h cos/2 হতে পারবে না। কথাটা হচ্ছে যে অ্যাজ ডেল্টা এল ইকুয়াল টু 0, the Heisenberg uncertainty principle may be satisfied if delta L tends to infinity। মানে ডেল্টা এল যদি ফাইনাইট হয়ে গেত, তাহলে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল তো ভায়োলেট করে গেত। কিন্তু ডেল্টা এল 0 হওয়া সত্ত্বেও ডেল্টা মানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বেঁচে যেতে পারে, কিন্তু ডেল্টা ফাইটা টেন্ডস টু ইনফিনিটি হয়। এটাই লিখেছে, ডেল্টা এল ইকুয়াল টু 0, the Heisenberg uncertainty principle may be satisfied if
ডেল্টা ফাই টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, এবার ডেল্টা ফাই ইনফিনিটিটা সত্যি হয় সেটা আমি আগের দিনও বলেছিলাম। ধরো যখন তুমি একটা রিজিড রোটার বা কিছু আলোচনা করছো, ধরো ধরো এইখানে এই এই পজিশনটা তার করসপন্ডিং অ্যাঙ্গেলটা ধরো ফাই, একটা আনসার্টেনটি আছে, আনসার্টেনটিতে কত না তোমার ডেল্টা ফাই, অর্থাৎ পার্টিকেলটা এখানে থাকার কথা ছিল তার বদলে এখানে চলে এসছে, তার জন্য আমার আনসার্টেনটি অ্যাঙ্গেল তোমার হচ্ছে। আচ্ছা, এবার কথাটা হচ্ছে এই যে ডেল্টা ফাইটা তোমার এইখানে থাকার কথা ছিল এইখানে চলে গেছে, তাহলে এইখানে যে গেল সেটা একবার ঘুরে গিয়েও যেতে পারতো, তাহলে কি হবে, তার মানে ডেল্টা ফাই এইটা অ্যাকচুয়ালি কতবার ঘুরে গেছে আমি জানি না বলে 2n ফাই প্লাস ডেল্টা ফাই হতে পারে। ডেল্টা ফাইটা কিন্তু 2n ফাই প্লাস ডেল্টা ফাইও হতে পারে উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট 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 বা 0 থেকে 0 1 2 3 ডট 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 করে। তার মানে তুমি জাস্ট থাকার কথা ছিল এখানে, এটা তাহলে মানে একটা পার্টিকুলার পজিশনে, এই পজিশনে তুমি আছো হচ্ছে এই পজিশনে, তাহলে তার জন্য আনসার্টেনটি এখানে ডেল্টা ফাই। এবার কথা হচ্ছে এখানে থাকার কথা ছিল এখানে আছে, ক্ষেত্রে একবার ঘুরে গিয়েও এখানে যেতে পারে, দুবার ঘুরে গিয়েও এখানে যেতে পারে, তাহলে ডেল্টা ফাই এর মধ্যে কিন্তু একটা 2n ফাই এই আনসার্টেনটি কিন্তু অলরেডি ঢুকে বসে আছে, যেহেতু তোমার অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি তখন ডেল্টা ফাই কিন্তু টেন্ডস টু ইনফিনিটি হতে পারে। তার মানে ডেল্টা এল জিরো তো কি হয়েছে, ডেল্টা ফাই যদি ইনফিনিটি হতে পারে সেখানে ডেল্টা এল ডেল্টা ফাই গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2 এটা কিন্তু স্যাটিসফাইড অটোমেটিক্যালি হবে। ঠিক আছে, তাহলে আমরা 0 পয়েন্ট এনার্জি বললাম, যে 0 পয়েন্ট এনার্জি 0 হচ্ছে, তবুও কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ভায়োলেট করে যাচ্ছে। আচ্ছা, এবারে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল এটা আমি দেখতে চাই। তখন ডেল্টা এপসাইলনটাকে তুমি ক্যালকুলেট, আচ্ছা একটা জিনিস বলি এই স্পেসিংটাকে করার আগে, তো আগেও লিখে দিলে হতো। আচ্ছা ঠিক আছে, মানে আমি মানে পরে আসছি। দেখো স্পেসিং বিটুইন সাকসেসিভ এনার্জি লেভেল, তার ডেল্টা ই যদি ধরো জে থেকে জে প্লাস ওয়ান লেভেলে তুমি যাও, সেটা কি হবে, এনার্জিটা যখন কোয়ান্টাম নাম্বার জে প্লাস ওয়ান মাইনাস এনার্জিটা যখন কোয়ান্টাম নাম্বারটা জে, এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার আই তুমি কমন নিয়ে নাও, এটা থাকছে কত, এইটা হচ্ছে জে ইন্টু জে প্লাস ওয়ান, এইটা এইটা কত থাকবে জে প্লাস ওয়ান ইন্টু জে প্লাস টু মাইনাস ওয়ান। এটা এনার্জি এক্সপ্রেশনটা কি ছিল, জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার আই, তাহলে জে প্লাস ওয়ানের জন্য কি হবে জে প্লাস ওয়ান ইন্টু জে প্লাস টু ডিভাইডেড বাই ইন্টু এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার আই। তাহলে এটা তোমার কমন বলে বাইরে চলে এলো, তাই এটা যদি করো দেখো জে প্লাস ওয়ানটাকে কমন নিয়ে নাও, আর জে প্লাস টু থেকে যে বাদ গেলে 2 হয়ে যায়, তাহলে 2 ইন্টু জে প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার আই, এইটা ঠিক আছে। তার মানে কি বোঝা যাচ্ছে, যে জে এর ভ্যালু বাড়লে কিন্তু স্পেসিংটা বাড়ে, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ energy levels increases with increasing j, specific between successive energy level increases with increasing j। আচ্ছা একটা জিনিস এটা আমি বলে নিই, এই যে না এই যে এনার্জি গ্যাপ বা ইত্যাদি তুমি ক্যালকুলেট করেছো, তাহলে এই এনার্জি গ্যাপটাকে যদি সামহাও তুমি এই এই সি ইন্টু নিউ বার এইরকম ভাবে লেখো, তাহলে নিউ বারটা সেটা হচ্ছে যে এনার্জিটা যেটা তোমার জুল ইউনিটে ছিল তাকে তুমি এইচ সি দিয়ে ভাগ করছো, এইটা তাহলে যে এনার্জিটা হলো সেটা সেন্টিমিটার ইনভার্স ইউনিটে এলো। এটা ওয়েভ নাম্বার আর কি, এটা তোমার সেন্টিমিটার ইনভার্স ইউনিটে এলো, এটা এটা তাহলে সেটা কত হবে, দেখো জে ইন্টু জে প্লাস ওয়ান, আচ্ছা এইটা না এইটাকে এক কাজ করি এখন আমি
আমি এখন স্পেকটা পরে দেখছি, একটা জিনিস একটু বলে নিই। এই যে এনার্জিটাকে তুমি ধরো এইরকম ভাবে লিখলে, যেখানে কিছুই না, যে এনার্জিটা আমরা ইউজুয়ালি জুল ইউনিটে লিখতে অভ্যস্ত। তো এমনিতে যখন আমি এনার্জিটা, যে এক্সপ্রেশনটা আমি লিখেছিলাম, সেখানে এনার্জিটা জুল ইউনিটে। এবারে আমি যখন এনার্জিটাকে এইচ ইন্টু এপসাইলন বার বললাম, এই এপসাইলন বারটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স ইউনিটে। তার মানে আমি এনার্জিটাকেই লিখছি কিন্তু সেন্টিমিটার ইনভার্স ইউনিটে। সেটা কত হবে? এনার্জিটা জুল ইউনিট ডিভাইডেড বাই এইচ সি, সেটা হয়ে গেল জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ বাই 8 পাই স্কোয়ার আই ইন্টু সি হয়ে গেল। মানে যার এনার্জিটা ছিল জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার আই, সেটা তোমার এইচ সি দিয়ে ভাগ হয়ে গেলে একটা এইচ কেটে গেছে, নিচে একটা সি রয়ে যাচ্ছে। আর এইটাকে জাস্ট লোকে লেখে বি জে ইন্টু জে প্লাস ওয়ান, যেখানে মানে যে এনার্জি এক্সপ্রেশনটাকে না, এটা স্ট্যান্ডার্ড টেকনিক আর কি, এটা জে এর উপর নির্ভর করে। এটা সেন্টিমিটার ইনভার্সে যদি তুমি এনার্জিটাকে লিখো, আমি আগে জুল ইউনিটে লিখেছিলাম, কিন্তু স্পেকট্রোস্কোপিতে এটা সেন্টিমিটার ইনভার্সে লেখা হয়, যেখানে বিটাকে বলা হচ্ছে রোটেশনাল কনস্ট্যান্ট। এটা কি রোটেশনাল কনস্ট্যান্ট? এর ভ্যালুটা এখানে কত? h/8 পাই স্কয়ার আই ইন্টু সি। এটা তার ইউনিটটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। এটা তাহলে এনার্জিটাকে এইরকম ভাবে লিখতে পারো তুমি। তাহলে এনার্জিটাকে এইরকম ভাবে লিখলে তখন এই পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা জে থেকে জে প্লাস ওয়ানে, এটা তুমি লিখতে পারো 2b ইন্টু জে প্লাস ওয়ান। মানে এনার্জি গ্যাপটা তুমি সেন্টিমিটার ইনভার্সে লিখবে আর কি। সেন্টিমিটার ইনভার্সে করলে সেটা 2b ইন্টু জে প্লাস ওয়ান। এই দেখো এখানে যেটা আছে, এই যে এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার আই, এটা, সেটাকে তুমি যদি লিখে ফেলো, মানে এটা জুল সেন্টিমিটার ইনভার্সে করলে কি এইচ সি দিয়ে ভাগ হয়ে যাচ্ছে না, তাহলে h/8 পাই স্কোয়ার আই সি হয়ে যেত। তার 2 ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু ওইটা, টু, সেটা হচ্ছে 2b ইন্টু জে প্লাস ওয়ান। তাহলে তাহলে যেটা ইম্পর্টেন্ট, যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল ইনক্রিজ টু ইনক্রিজিং জে, এটা হচ্ছে আলটিমেট কথা। এবারে আমি একটুখানি স্পেকট্রোস্কোপি বা ইত্যাদি যখন করব, তখন দেখবে যে এনার্জিটা এখানে সেন্টিমিটার ইনভার্স এক্সপ্রেস করে নেওয়া হয়। সেন্টিমিটার ইনভার্স এক্সপ্রেস করা মানে হচ্ছে জাস্ট কিছুই না, এনার্জিটাকে তুমি জাস্ট এই সি দিয়ে ভাগ করে দিলে, তাহলে সেটা সেন্টিমিটার ইনভার্সে বেরিয়ে গেল। আর যেখানে এই 2b, যেটা h/8 পাই স্কয়ার আইসি, এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কোন একটা পার্টিকুলার মলিকুল যেটা ফিক্সড অ্যাক্সিসের অ্যাবাউট রোটেট করছে, সেটাকে রোটেশনাল কনস্ট্যান্ট নাম দিচ্ছি আর কি। এবং রোটেশনাল কনস্ট্যান্ট টিপিক্যাল ভ্যালু হচ্ছে 1 থেকে 10 সেন্টিমিটার ইনভার্স, এরকম। ঠিক আছে। আচ্ছা, এবারে এর অ্যাপ্লিকেশনটা দেখো, যে এই যে রিজিড রোটার মডেল তুমি ব্যবহার করলে, সেইটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড হয় রোটেশনাল স্পেকট্রোস্কোপি, মাইক্রো স্পেকট্রোস্কোপিতে। তাহলে এটা অ্যাপ্লিকেশনটা তুমি দেখবে কোথায়? অ্যাপ্লিকেশন অফ রিজিড রোটার মডেল ইন মাইক্রো স্পেকট্রোস্কোপি। আচ্ছা, দেখো যেটা হচ্ছে যে এই মাইক্রো স্পেকট্রোস্কোপিতে একটা মলিকুলকে রেসপন্স করতে গেলে প্রথম যেটা দরকার, সেটা হচ্ছে এই যে যে টু বি অ্যাক্টিভ ইন মাইক্রো স্পেকট্রোস্কোপি, হ্যাঁ, মাইক্রো স্পেকট্রোস্কোপি রেসপন্স করতে গেলে the molecule must be polar having permanent dipole moment. অ্যাক্টিভ হতে গেলে কিন্তু তারপর একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে হবে। টু বি অ্যাক্টিভ ইন মাইক্রোস্পেকট্রোস্কোপি দ্য মলিকুল মাস্ট বি পোলার হ্যাভিং পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। সেখানে এই যে ডায়াটমিক মলিকুল হোমোনিউক্লিয়ার হলে চলবে না, হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল সে কিন্তু মাইক্রোস্পেকট্রোস্কোপিতে রেসপন্স করবে। মানে আমি এই জন্য আমি লিখছি যে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল does not are not microwave
অ্যাক্টিভ, কিন্তু হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল মলিকুল আর মাইক্রোওয়েভ অ্যাক্টিভ। এছাড়া অন্যান্য পোলার মলিকুলের কথাটা তুমি ভাববে, আমি যেখানে যেহেতু ডায়াটমিক মলিকুল নিয়ে কথাবার্তা বলেছিলাম, সেখানে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হলে চলবে না, হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হবে যে মাইক্রোওয়েভে অ্যাক্টিভ হবে। এইটা। আর এবার সিলেকশন রুলটা কি? ডেল্টা জে ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। তার মানে যখন ট্রানজিশনটা হবে, ট্রানজিশন ফ্রিকোয়েন্সি নিউ বার, এইটা সেন্টিমিটার ইনভার্সে জে থেকে জে প্লাস ওয়ানে ট্রানজিশনের জন্য সেটা কি হবে না, এমনিতে হতো কি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ 2 ইউনিটে আছে, জে থেকে জে প্লাস ওয়ানে যাওয়ার জন্য দুটো লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপ, তাকে তোমাকে এইচ সি দিয়ে ভাগ করতে হতো এইটা। আর এটাকেই তুমি যা লিখতে পারো জাস্ট দেখো ডেল্টা এপসাইলন বার, যেটা সেন্টিমিটার ইনভার্সে অলরেডি করা ছিল জে থেকে জে প্লাস ওয়ানে। এইটা আমি ওই জন্য আগে থেকে এইচ সি দিয়ে ভাগ করে রেখে দিয়েছিলাম, এবং সেটা কত দেখো, সেটা জাস্ট সিম্পলি হচ্ছে 2b ইন্টু জে প্লাস ওয়ান। এটা 2b ইন্টু জে প্লাস ওয়ান। তোমার ব্যাপারটা কিরকম হচ্ছে দেখো, যে যদি তুমি এই ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা 0 থেকে 1-এ যাও, সেটা হচ্ছে 2b হয়ে গেল, কারণ এখানে জে এর ভ্যালু তুমি জাস্ট 0 বসিয়ে দাও, 2b হয়ে গেল। ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা যখন তুমি 1 থেকে 2-তে যাচ্ছ, সেটা 4b হয়ে গেল। ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা যখন তুমি 2 থেকে 3-তে যাচ্ছ, তখন তোমার এটা 6b হয়ে যাচ্ছে। ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা যখন তোমার 3 থেকে 4-এ যাচ্ছে, সেটা 8b হয়ে যাচ্ছে, অ্যান্ড সো অন। ব্যাপারটা কি দেখো, এই যখন তুমি এই বিভিন্ন লেভেলের এনার্জি গুলোকে দেখেছিলে, এদিকে ধরো আমি এনার্জিটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, রোটেশন করাটা জে এর উপর নির্ভর করছে, সেটাকে আমি করছি। তাহলে যখন তোমার জে এর ভ্যালু 0, তখন এনার্জিটা ছিল 0। যখন জে এর ভ্যালু 1, তখন এনার্জিটা হচ্ছে তোমার একদম এনার্জিটা বলছি, মানে বি জে ইন্টু জে প্লাস ওয়ান। এখানে এনার্জি যদি দেখো সেটা বি জে ইন্টু জে প্লাস ওয়ান। তো সেখানে জে এর জায়গায় তুমি ওয়ানটাকে বসাও, তো সেটা কত হয়ে যাচ্ছে না, 2b হয়ে যাচ্ছিল। তারপরে যখন তুমি জে এর ভ্যালু 2 বললে, তাহলে বি জে ইন্টু জে প্লাস ওয়ান, তার এটা তোমার 6b হয়ে যাচ্ছে। এটা এখানে দেখো, যেখানে জে এর জায়গায় তুমি যদি 1 বসিয়ে দাও, তাহলে এটা 2b হলো। যে জায়গায় 2 বসিয়ে দিলে 3 2 6, 6b হয়ে গেল। 4 বসিয়ে দিলে 3 4 12। জে এর জায়গায় তুমি যদি 3 বসাও, তাহলে এটা 12b হচ্ছে। জে এর জায়গায় যদি জে এর জায়গায় তুমি যদি 4 বসিয়ে দাও, সেটা হচ্ছে 20b হচ্ছে, এন্ড সো অন। এটা হচ্ছে এনার্জি লেভেলস গুলো। আচ্ছা, এবারে এই যে গ্যাপটা সাডেনলি 2b, এই গ্যাপটা 4b, এই গ্যাপটা 6b, এই গ্যাপটা 8b, এরকম করে যাচ্ছে। তো ঠিক আছে, এইরকম করে যাচ্ছে। তাহলে কি হলো দেখো, যে এই যে স্পেসিং গুলো তুমি দেখতে পাচ্ছ, স্পেসিং গুলো প্রথম কথাতে গ্র্যাজুয়ালি বেড়েছে, এবং সিলেকশন রুল যেহেতু বলছে যে ডেল্টা জি ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, অর্থাৎ পাশাপাশি দুটো লেভেলের মধ্যেই ট্রানজিশনটা করতে পারবে। 0 থেকে 1-এ যাবে, 0 থেকে সরাসরি 2-তে যাবে না, 0 থেকে 1 বা 1 থেকে 2 বা 2 থেকে 3 বা 3 থেকে 4-এ যাবে, এবং তার জন্য করসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি গুলো তুমি এরকম পেয়েছো। তাহলে এবারে যদি কেউ জাস্ট ধরো এই পজিশন, এদিকে ইন্টেন্সিটি প্লট করলো, আর এদিকে হচ্ছে তোমার কোন কোন ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা করছে, সেটা যদি কেউ দেখে এইটা, তাহলে তোমার হচ্ছে প্রথমটা পাবে কোথায় না 2b তে পেলে। আর আমি এই ইন্টেন্সিটি কার উপর নির্ভর করে কিন্তু আমি কিছু জানি না, সেখানে কার হাইট কত বেশি আমি এখন কিছু বলছি না। এটা হচ্ছে 4b, এটা 6b,
এটা 8b, 10b, 12b এইরকম ভাবে যাবে, এবং যে কোনো দুটো লাইনের মধ্যে গ্যাপগুলো দেখো সেগুলো তোমার 2b হয়ে যাবে। হয়ে যাচ্ছে and so on, ঠিক আছে? তার মানে যেটা দাঁড়ালো যে স্পেসিং বিটুইন টু successive spectral lines are constant and it is equal to 2. তাহলে আন্ডার রিজিডোটার অ্যাপ্রক্সিমেশন যদি তুমি মাইক্রোস্পেকট্রোস্কোপি করো বা পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি করো তখন স্পেকট্রাল লাইনগুলো ইকুইপেস্ট হবে এবং সেটা হচ্ছে তোমার 2b। আচ্ছা, এবং এইটা কিরকম কাজের দেখো, যে যে তুমি ধরো একটা পার্টিকুলার মলিকুল কনসিডার করেছো, পরে পার্টিকুলার হেটেরোনিউক্লিয়ার diatomic molecule, for a particular heteronuclear diatomic molecule, let the spacing between two successive spectral lines in the microspectra equal to তোমার 2b। সেখান থেকে find the rotational constant হ্যাঁ, স্পেসিংটা যদি 2b হয় তার অর্ধেক করে রোটেশনাল কনস্ট্যান্ট b তুমি পেয়ে গেলে। আচ্ছা, যেহেতু বিটা হচ্ছে তোমার h/8 মিউ r স্কয়ার ইন্টু c, এইটা মানে আইটার জায়গায় মিউ r স্কয়ার বসিয়ে দিলাম এইটা, দেন the equilibrium bond length is given as r equal to h/8 মিউ bc তার স্কয়ার। তার মানে দেখো এই ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ কিন্তু এই স্পেকট্রোস্কোপি করে তুমি বের করতে পারবে। তার মানে এইরকম ভাবে ইন দিস ওয়ে we can determine the bond length if reduced mass is known. রিডিউস মাস জানা থাকে তাহলে কিন্তু আমি বন্ড লেন্থ থেকে বের করে ফেলতে পারবো। তার মানে স্পেকট্রোস্কোপি করে আমি অ্যাকচুয়ালি বিটা পেলাম, মানে মাইক্রো স্পেকট্রোস্কোপি বা পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি, সেখানে দুটো স্পেকট্রাল লাইনের মধ্যে যে গ্যাপ তাকে অর্ধেক করলে আমি রোটেশনাল কনস্ট্যান্ট বি পেয়ে যাচ্ছি। আর যদি রিডিউস মাস জানা থাকে তাহলে সেখান থেকে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ থেকে বের করে ফেলতে পারছি। তার মানে এই রোটেশনাল স্পেকট্রোস্কোপি করে এই হচ্ছে অ্যাডভান্টেজ, যে তুমি এখানে এই বন্ড লেন্থ থেকে বের করতে পারো। আচ্ছা, এছাড়া আইসোটোপিক মাসও বের করা যেতে পারে। আইসোটোপিক মাস আচ্ছা কেমন করে বের করবে দেখো, ধরো একটা মলিকুল তুমি কনসিডার করলে, ধরো না xy একটা মলিকুল এইটা, এবারে আমি এই একটা xy একটা হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, এবারে আমি একটা অ্যাটমকে তার আইসোটোপ দিয়ে সাবস্টিটিউট করেছি। তাহলে প্রথমটার জন্য তুমি যদি বি এর ভ্যালু প্রথম মানে এই যে xy এর জন্য প্রথমে হচ্ছে বি এর ভ্যালু বের করো, যেটা হচ্ছে h/8 মিউ 8 মিউ r স্কয়ার ইন্টু c। আর পরেরটার জন্য তুমি h/8 মিউ স্টার r স্কয়ার ইন্টু c। আচ্ছা, যেখানে এক্ষেত্রে মিউটা হচ্ছে মাস অফ এক্স ইন্টু মাস অফ ওয়াই বাই মাস অফ এক্স প্লাস মাস অফ ওয়াই এটা, আর এখানে মিউ স্টারটা হচ্ছে তোমার মাস অফ এক্স মাস অফ ওয়াই স্টার ডিভাইডেড বাই মাস অফ এক্স প্লাস মাস অফ ওয়াই স্টার এটা। তাহলে আমি কি করলাম, এক্স ওয়াই যে মলিকুল, ধর কার্বন মনোক্সাইড যেখানে হয়তো অক্সিজেনটা
হাইড্রোজেনটাই কার্বন মনোক্সাইড ধরে নাও তোমার কার্বনটা 12 আর একটা কার্বন মনোক্সাইড যেখানে ধরে নাও কার্বনটা হচ্ছে 14, তাহলে জাস্ট আইসোটোপ আলাদা হয়ে যাচ্ছে, আইসোটোপ দিয়ে সাবস্টিটিউট হয়ে যাচ্ছে। তা দুজনের যদি রোটেশনাল স্পেকট্রোস্কোপি করবো, করে দুটো স্পেকট্রাল লাইনের মধ্যে গ্যাপ পাবো, সেটাকে অর্ধেক করে বি এর ভ্যালু পেয়ে যাবো, সেকেন্ডের ক্ষেত্রে একই রকম ভাবে পেয়ে যাবো। তাহলে এবারে তুমি এক কাজ করে রেশিও নাও, তাহলে নাও যদি তুমি বি বাই বি স্টার করো সেটা কত হয়ে যাচ্ছে, দেখো মিউ স্টার বাই মিউ হয়ে যাচ্ছে। এখানে অ্যাজিউম করে নাও, অ্যাজিউমিং দ্যাট bond length does not depend on the isotopic mass. আইসোটোপিক মাস চেঞ্জ করলে বন্ড লেন্থ পাল্টাচ্ছে না, এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি, অ্যাজিউম করে নিই। তাহলে এবারে দেখো এখানে তোমার তাহলে যেটা দাঁড়াচ্ছে মিউ স্টারের জায়গায় তুমি এম এক্স এম ওয়াই স্টার বাই এম এক্স প্লাস এম ওয়াই স্টার পেলে, আর নিচে হচ্ছে এম এক্স এম ওয়াই বাই এম এক্স প্লাস এম ওয়াই হলো এটা। তোমার এখানে আননোন কি বি বি স্টার জানা আছে, সব জানা আছে, তাহলে এখান থেকে তুমি এম ওয়াই স্টারটা কত তুমি বের করতে হতে পারবে। তাহলে দেখো এইরকম ভাবে তুমি আইসোটোপিক মাসটাকে বের করে ফেলতে পারো, এই আইসোটোপিক মাসটাকে বের করে ফেলতে পারো। তাহলে পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রো স্পেকট্রোস্কোপি যদি রিজিড রোটার মডেলে করো, তাহলে তুমি এখান থেকে ওই দুটো জিনিস করতে পারো, একটা হচ্ছে আইসোটোপিক মাস বের করা, আর একটা হচ্ছে তোমার বন্ড লেন্থ বের করা। আচ্ছা, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল তার বন্ড লেন্থ তুমি বের করতে পারবে, কিন্তু হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের বন্ড লেন্থটা এই পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি মাইক্রো স্পেকট্রোস্কোপি করে করতে পারবে না। কেন পারবে না? কারণটা হচ্ছে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল বিং নন পোলার, সে মাইক্রো স্পেকট্রোস্কোপিতে রেসপন্সই করবে না। তো মাইক্রো স্পেকট্রোস্কোপি রেসপন্স যদি না করে তাহলে তার সেটাকে তুমি করতে পারবে না, মানে সেটা মাইক্রো স্পেকট্রোস্কোপি বা পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে রেসপন্স তো করছে না, বন্ড লেন্থ তুমি বের করতে পারবে না। তার ক্ষেত্রে তোমাকে ওই রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপির আশ্রয় নিতে হয়। আমরা যখন স্পেকট্রোস্কোপি পড়াবো তখন দেখাবো রোটেশনাল রামন স্পেকট্রোস্কোপি তোমাকে আশ্রয়টা নিতে হবে। আচ্ছা, এবারে এখানে যেটা হয় এর অনেক এই রিজিড রোটার মডেলের অনেক লিমিটেশন আছে। লিমিটেশন মানে হচ্ছে তুমি যদি দেখো যে লিমিটেশন হচ্ছে তোমার যে এক্সপেরিমেন্টালি shows that spacing between two successive spectral lines gradually decreases with increase in J। রোটেশনাল কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে হচ্ছে তোমার স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেকট্রাল লাইন কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে, ঠিক আছে? The experiment shows that spacing between two successive spectral lines gradually decreases with increase in J, ঠিক আছে? এটা তো মানে রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন তো হওয়ার কথা ছিল না, স্পেকট্রাল লাইনগুলো ইকুইপেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখন এটা কেন কমে যাচ্ছে? এটা হচ্ছে ডিউ টু নন রিজিডিটি effect or due to সেন্ট্রিফিউগাল ডিস্টরশন। অর্থাৎ বন্ডটা যখন রোটেট করছে, যত রোটেশন কোয়ান্টাম নাম্বার জে এর ভ্যালু যত বেশি, তত স্পিডে রোটেট করছে, তত বেশি সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে, তত তোমার বন্ডটা লম্বা হবে। বন্ড যদি লম্বা হয় তাহলে যেহেতু বিটা বন্ড লেন্থের সঙ্গে ইনভার্সলি রিলেটেড, তাহলে বন্ডটা লম্বা হলে বি এর ভ্যালুটা কমে যাবে এবং করসপন্ডিং স্পেসিংটা কমে যাবে। তাহলে এটা ডিউ টু নন ডিজিটিভ এফেক্ট অর ডিউ টু সেন্ট্রিফিউগাল ডিস্টরশন। তখন এই রিজিড রোটার এই মডেল থেকে রিজিড রোটার থেকে তোমাকে চলে যেতে হবে নন রিজিড রোটার মডেল। রিজিড রোটার থেকে নন রিজিড রোটার এই যে মডেলে যাওয়া, সেইখান থেকে তোমার এই যে এনার্জি এক্সপ্রেশন সব পাল্টে টাল্টে যায় আর কি। এটা তোমার ওই যেটা বি জে ইন্টু জে প্লাস ওয়ান ছিল, সেখান থেকে মাইনাস বি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার, এরকম তোমার অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশনটা বেরোবে। ডিটা হচ্ছে তোমার সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট।
এইটা নিয়ে যে আলোচনা হ্যানা ত্যানা ইত্যাদিগুলো আমাদের এই যেটা পড়ছি সেই স্কোপের বাইরে, কারণ ওটা মলিকুলার স্পেকট্রোস্কোপিতে ওই পার্টটা আমরা পড়বো। আমরা তো মলিকুলার স্পেকট্রোস্কোপি খুব রিসেন্টলি পড়বো বলছি, সেখানে হচ্ছে ওই নন ডিজিবি এফেক্টটা, বা কেমন করে নন ডিজিট ডোটার ক্ষেত্রে এনার্জি এক্সপ্রেশনটা এইরকম ভাবে পাল্টে টাল্টে গেল, সেইগুলো আমরা তখন আলোচনাটা করবো। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে রিজিড ডোটার নিয়ে যে কথাগুলো বলা যায় সেটা আমরা বলে ফেললাম। তাহলে তুমি প্রথম থেকে খেয়াল করো যে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে পার্টিকেল রোটেটিং ইন এ রিং প্রবলেম, সরি, প্রবলেম ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, পার্টিকেল রোটেটিং ইন এ রিং। এটা আমি অলরেডি করে ফেলেছি, এখন রিজিড ডোটার প্রবলেমটা হচ্ছে। রিজিড ডোটার প্রবলেমে জাস্ট তুমি ওই আস্তে আস্তে যা যা জিনিসগুলো মোটামুটি ভাবে বলতে হয় আমরা বললাম। হ্যাঁ, তুমি শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখলে, এটাকে সলভ ডিটেলে করলে না, কিন্তু সলভ করলে যে ওয়েভ ফাংশনটা হয় সেটা তুমি বুঝেছো। আচ্ছা, স্ফেরিক্যাল হারমোনিক্সের মানে তুমি বুঝেছো। এই যে দুটো কোয়ান্টাম নাম্বার আছে এম আর জে, একে অপরের ডিপেন্ডেন্স সেটা তুমি বুঝেছো। এনার্জি আইগেন ভ্যালু এক্সপ্রেশন তুমি বুঝেছো। ডিজেনারেসি নিয়ে কথাবার্তা বলেছো। 0 পয়েন্ট এনার্জিকে এবং সেটা হাইসেনবার্গ আনসারটিফিক প্রিন্সিপাল ভায়োলেট করছে না সেটা তুমি দেখেছো। সেখানে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেকট্রাল লাইন সেটা ইনক্রিজ করছে উইথ ইনক্রিজিং রোটেশনাল কোয়ান্টাম সেটা তুমি বুঝেছো। হ্যাঁ, তারপর মাইক্রো স্পেকট্রা করলে সেখান থেকে কি ধরনের অ্যাপ্লিকেশন পেতে পারো আর কি, সেই সব নিয়ে আমরা আলোচনাটাকে করে ফেলি। তো এই হচ্ছে আজকে যেটা আমাদের বলার কথা ছিল। তা দেখো যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। সব বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে আমরা আজকে এই পর্যন্তই বলবো। নেক্সট ক্লাসে আমরা হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক 1 ইলেকট্রন আয়ন নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, তাহলে আজকে এখানে রেখে দেওয়া যাক। ঠিক আছে।